প্রিয় শিক্ষার্থী, আমি আবারও হাজির হয়েছি বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক ছোট শরীফপুর ডিগ্রি কলেজের পক্ষ থেকে সায়মা চৌধুরী, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ভালো আছো তো সবাই? আসলে আমরা কেউই ভালো নাই। এই করোনা ক্রান্তিকালে কেউই ভালো নাই। সব কিছু যেন স্তব্ধ হয়ে গেছে। আর সব কিছু স্তব্ধ হলো, জীবন তো থেমে নেই, জীবন চলছে তার আপন গতিতে। তোমাদের জ্ঞান অর্জনের পথ যেন বন্ধ না হয়, সেই জন্য আমরা আছি তোমাদের সাথে। এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য তোমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। সেই জন্য শিক্ষার্থীরা, তোমরা বেশি বেশি করে ফ্রেশ শাকসবজি, ফলমূল খাবে, প্রচুর পানি পান করবে, প্রচুর ভিটামিন সি, ই, ডি খাবে। ভিটামিন ডি এর জন্য প্রতিদিন কমপক্ষে করে 15 থেকে 20 মিনিট সূর্য স্নান করবে। আর পারলে প্রতিদিনকার খাবারে 3টা খেজুর আর 1 চা চামচ জিরা রাখতে চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা যেটা, প্রতিদিন নিয়মিত নামাজ আদায় করবে এবং 1 পৃষ্ঠা করে হলো কোরআন তেলাওয়াত করবে। ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনা ক্রান্তিকাল থেকে সুন্দর সুস্থ জীবন ফিরিয়ে দেবে। এই ক্রান্তিকাল দূর করে সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ অবশ্যই আমরা পাব। তো চলে আসি এবার আমরা আমাদের কার্যক্রমে। আমাদের আজকের পাঠ পৌরনীতি 2য় পত্র 4র্থ অধ্যায়, বাংলাদেশের সংবিধান। আজ আমরা আলোচনা করব সংবিধানের ধারণা, সংবিধানের রচনার ইতিহাস। তো শুরুতে আসো, সংবিধান কি সেটা আমরা জেনে নিই। সংবিধানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কনস্টিটিউশন। সংবিধানটা একটা হচ্ছে দর্পণ বা আয়না। আয়নার সামনে দাঁড়ালে যেমন আমরা আমাদের প্রতিচ্ছবি দেখতে পাই, তেমনি একটা দেশের সংবিধানের দিকে তাকালে ওই দেশের চরিত্র সম্পর্কে বোঝা যায়। সংবিধান হচ্ছে একটা দলিল, যে দলিলে রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলি লিপিবদ্ধ থাকে। এটাকে একটা গ্রন্থও বলা যেতে পারে, যে গ্রন্থে শাসকের ক্ষমতা, শাসিতের অধিকার, কর্তব্য এবং শাসক ও শাসিতের মধ্যে কিরূপ সম্পর্ক আছে সে সম্পর্কে লিপিবদ্ধ থাকে। অর্থাৎ সংবিধান হচ্ছে রাষ্ট্রকৃত, পছন্দকৃত একটা জীবন প্রণালী। এই সংবিধান, বাংলাদেশের এই সংবিধানটা কিভাবে আসলো, কিভাবে রচিত হলো, আসো আমরা একটু সেদিকে যাই। সংবিধানের ইতিহাস আমরা জানি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি 1972 সালে 10ই জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন। দেশে ফিরেই পরের দিনই অর্থাৎ 11ই জানুয়ারি তিনি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং 23শে মার্চ 1972 সালে তিনি গণপরিষদ আদেশ জারি করেন। এখন প্রশ্ন করতে পারো, গণপরিষদ কি? আসলে গণপরিষদ হচ্ছে সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত অস্থায়ী পরিষদ। অর্থাৎ এই গণপরিষদটা গঠিত হয়েছে সংবিধান রচনার উদ্দেশ্যে।
1970 সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত 403 জন সদস্যের সমন্বয়ে এই গণপরিষদ গঠিত হয়। এই 403 জন সদস্যের মধ্যে 400 জন সদস্য ছিলেন আওয়ামী লীগ দলীয় নেতা, একজন ছিলেন নায়েব মুজাফফর এবং অন্য দুজন সদস্য ছিলেন স্বতন্ত্র। এই গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10ই এপ্রিল 1972 এবং প্রথম অধিবেশনে গণপরিষদ 34 জন সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেন, অস্থায়ী সংবিধান প্রণয়ন কমিটি। এই অস্থায়ী সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন বা সভাপতি করা হয় তৎকালীন আইনমন্ত্রী ডক্টর কামাল হোসেনকে, এবং এই কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু এবং একজন ছিলেন বিরোধী দলীয় নেতা শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এই সংবিধান প্রণয়ন কমিটি পরের দিন অর্থাৎ 11 এপ্রিল থেকে তাদের কার্যক্রম শুরু করে। এই সংবিধান প্রণয়ন কমিটি 74টি বৈঠকে মিলিত হয়ে 1972 সালে 12ই অক্টোবর বাংলাদেশ অস্থায়ী সংবিধান বিল আকারে গণপরিষদে উত্থাপন করে এবং 4 নভেম্বর 1972 বাংলা 1379 সাল 18ই কার্তিক মাস, ওই দিন এটা দীর্ঘ 2 ঘন্টায় সংবিধানের উপর গণপরিষদে আলাপ আলোচনা হয়। দীর্ঘ 2 ঘন্টা আলাপ আলোচনার পরে গণপরিষদ কর্তৃক এই অস্থায়ী সংবিধান বিলটি গৃহীত হয়। এই সংবিধানটির মূল যে কপি সেটা ইংরেজিতে লেখা এবং এটাকে বাংলায় অনুবাদ করা হয়েছে। এই সংবিধানটি বাংলা এবং ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে। তবে কথা থাকে যে যদি কখনো এই বাংলা এবং ইংরেজি অর্থবোধক কারণে এটা নিয়ে কোনো জটিলতা দেখা দেয়, তখন বাংলা যে সংবিধান সেটাকেই অনুসরণ করা হবে। এই সংবিধান বাংলাদেশের যে মূল সংবিধানের কপি সেটা বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। এই সংবিধান প্রণয়ন বা সংবিধানের যে অলঙ্করণ, সেই অলঙ্করণের জন্য 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির প্রধান ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং এই সংবিধানের অলঙ্করণ করেন শিল্পী হাশেম খান। এই সংবিধানটি তৎকালে ছাপাতে খরচ হয়েছিল 14,000 টাকা। এখন আসি সংবিধানের ইতিহাস আমরা জানলাম, এখন আসি সংবিধানের প্রকারভেদ। সংবিধান লিপিবদ্ধকরণের ভিত্তিতে সংবিধানকে 2টি ভাগে ভাগ করা যায়, 1 লিখিত সংবিধান এবং 2 অলিখিত সংবিধান। যে সংবিধানের ধারাগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ থাকে, অর্থাৎ যে সংবিধানের ধারাগুলো সুস্পষ্টভাবে কোনো একটা দলিলে লিপিবদ্ধ থাকে সে সংবিধানকে বলা হয় লিখিত সংবিধান। আর যে সংবিধানের ধারাগুলি অলিখিত থাকে অর্থাৎ লিখিত থাকে না সে সংবিধানকে বলা হয় অলিখিত সংবিধান। আবার পরিবর্তনের দিক থেকেও সংবিধানকে 2 ভাগে ভাগ করা যেতে পারে, 1 সুপরিবর্তনীয় সংবিধান এবং 2 দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধানের ধারাগুলোকে সহজেই পরিবর্তন করা যায়, কোনো জটিল পদ্ধতির অবলম্বন করতে হয় না, সেই সংবিধানকে বলা হয়ে থাকে সুপরিবর্তনীয় সংবিধান। আর যে সংবিধানের
ধারাগুলোকে পরিবর্তন করতে গেলে জটিল পদ্ধতির অবলম্বন করতে হয়। সহজে যেটাকে পরিবর্তন করা যায় না সেই সংবিধানকে বলা হয়ে থাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখন আসুন বাংলাদেশের মূল সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের মূল সংবিধানে কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমেই আমরা বলতে পারি যে বাংলাদেশের সংবিধান একটা লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধানের ধারাগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। বাংলাদেশের সংবিধানে একটি প্রস্তাবনা, মূল সংবিধানে একটি প্রস্তাবনা, 4টি তফসিল, 11টি ভাগ এবং 153টি অনুচ্ছেদ রয়েছে। এরপর 2 নম্বর আমরা বলতে পারি যে বাংলাদেশের সংবিধান হচ্ছে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, আর যদি পরিবর্তন করা হয় বাস্তবতার প্রেক্ষিতে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে যদি এটাকে পরিবর্তন করতে হয় তাহলে সংসদ সদস্যদের 2/3 সমর্থনের ভিত্তিতে এই সংবিধানকে পরিবর্তন করা যায়। তাহলে আমরা কি জানলাম? 1 লিখিত সংবিধান, 2 দুষ্পরিবর্তনীয় সংবিধান। তারপর হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। বাংলাদেশ সংবিধান উল্লেখ আছে যে বাংলাদেশের আইন পরিষদ হবে এক কক্ষ বিশিষ্ট। আমরা আগের ক্লাসে জেনেছিলাম এক কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে যখন আইনসভা একটি মাত্র কক্ষ নিয়ে গঠিত হয় তখন সেটাকে বলা হয় এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের আইনসভাও এক কক্ষ বিশিষ্ট। এরপরে পয়েন্টে আমরা চলে যাই এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা সেটা এক কেন্দ্রিক হবে। আসলে ছোট রাষ্ট্রগুলি শাসন ব্যবস্থা সাধারণত এক কেন্দ্রিক হয়, অর্থাৎ মূল যে কেন্দ্র সেই কেন্দ্রে ক্ষমতাই হচ্ছে সার্বভৌম ক্ষমতা, সেখান থেকেই সকল ক্ষমতা পরিচালিত হয়। একটা কেন্দ্র থেকে সমস্ত রাষ্ট্রের ক্ষমতাগুলিকে পরিচালিত করা হয়ে থাকে। এরপরে পয়েন্টে চলা যায় আইনের শাসন। আইনের শাসন বলতে আমরা কি বুঝি? আইনের শাসন হচ্ছে রাষ্ট্রের যে আইন সেটা হবে সবার জন্য সমান, ধনী দরিদ্র, ধর্ম বর্ণ, উঁচু নিচু নির্বিশেষে সকলের জন্য আইন হবে সমান। একজন গরিবের ছেলে অপরাধ করলে সে যে শাস্তি পাবে তদ্রূপ একজন ধনীর দুলাল সে অপরাধ করলে তাকেও সেই শাস্তি দিতে হবে। এটাই হচ্ছে আইনের শাসন। রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশ সংবিধানের মূল সংবিধানে 4টি রাষ্ট্রীয় মূলনীতির উল্লেখ আছে: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। তারপর হচ্ছে সর্বোচ্চ আইন অথবা সংবিধানের প্রাধান্য। বাংলাদেশ সংবিধানের যে আইন সে আইনটাই হচ্ছে সর্বোচ্চ আইন, এর উপর আর কোনো আইন নেই। তারপর আসো মৌলিক অধিকারের সন্নিবেশ। বাংলাদেশ সংবিধানে জনগণের মৌলিক অধিকারের সন্নিবেশ রয়েছে, অর্থাৎ জনগণের যে সকল মৌলিক অধিকার রয়েছে সেগুলি সংবিধানে উল্লেখ আছে। যদি কারো দ্বারা কারো মৌলিক অধিকার খর্ব হয় তাহলে সেটার জন্য তারা আদালতে আবেদন করতে পারবে এবং তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। সরকার পদ্ধতি। সরকার পদ্ধতি বাংলাদেশ সংবিধানে সরকার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে যে বাংলাদেশের সরকার পদ্ধতি হবে সংসদীয় পদ্ধতি, অর্থাৎ জনপ্রতিনিধিরা দ্বারা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের দ্বারা সরকার গঠিত হবে। তারপর আসুন সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকার বলতে আমরা কি বুঝি? যাদের বয়স প্রাপ্ত হয়েছে, যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে, যাদের মস্তিষ্ক সুস্থ রয়েছে তারাই ভোটদানের অধিকার লাভ করবে এবং তাদের প্রত্যেকেরই ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এরপর আসুন জনগণের সার্বভৌমত্ব। বাংলাদেশ সংবিধানে বলা হয়েছে জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, অর্থাৎ জনগণই সরকার গঠন করবে, অর্থাৎ জনগণের ভোটের মাধ্যমে
জনপ্রতিনিধি নির্বাচন করা হবে এবং এই জনপ্রতিনিধিরাই সরকার গঠন করবে। ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানে ন্যায়পাল নামে একটা পদের সৃষ্টি করা হয়েছে। বলা হয়েছে যে এই ন্যায়পাল পদে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে যিনি আইন বিষয়ে অভিজ্ঞ, সৎ এবং দক্ষ, যিনি সুপ্রিম কোর্টের বিচারক হবার যোগ্যতা রাখেন, এমন একজন ব্যক্তিকে ন্যায়পালের পদে নিয়োগ দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ পর্যন্ত ন্যায়পাল পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এরপর আসুন প্রশাসনিক ট্রাইব্যুনাল। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনালের গঠনের ব্যবস্থা করা হয়েছে। সাধারণ বিচার বিভাগের পাশাপাশি বিশেষ প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে। এই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মচারীদের চাকরি, নিয়োগ, বরখাস্ত, পদোন্নতি ইত্যাদি বিষয়ে এই প্রশাসনিক ট্রাইব্যুনালের হস্তক্ষেপ থাকবে। তো এই ছিল বাংলাদেশ সংবিধানের মূল সংবিধানের বৈশিষ্ট্য। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।